আসসালামু আলাইকুম। সবাই একটু দ্রুত রেসপন্স করো, সাউন্ড এবং বোর্ড সম্পূর্ণ ক্লিয়ার আছে কিনা। ওয়ালাইকুম আসসালাম। ক্লিয়ার, সবকিছু ক্লিয়ার কিনা বলো। আশা করি ক্লিয়ার। হ্যাঁ, আমরা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ক্লাস আজকে করব, সেটা হচ্ছে বায়োটেকনোলজি 1। একটু দেখো, তাহলে আমাদের প্রথমে যেটা দেখতে হবে, একটা প্রশ্ন লিখবা সবার। সেটা হচ্ছে এরকম লিখো, ক্রোমোজোম কি, আবিষ্কারক, নামকরণকারী, ঠিক আছে, আবিষ্কারক, নামকরণকারী, প্রকারভেদ এবং রাসায়নিক গঠন বা উপাদান সম্পর্কে লিখুন। একটু খেয়াল করে দেখো, আমাদের এখানে বলা হয়েছে ক্রোমোজোম কি, আবিষ্কারক, নামকরণকারী, প্রকারভেদ এবং রাসায়নিক গঠন বা উপাদান সম্পর্কে আলোচনা করুন। দেখছো লিখতে পারছো কিনা। আশা করি এইটুকু লেখা শেষ। তাহলে আমাদের একটু খেয়াল করে দেখো, প্রথমে একটা জিনিস চিন্তা করো, আমরা একটা কোষ আঁকলাম, কোষের মধ্যে নিউক্লিয়াস আঁকলাম, নিউক্লিয়াসের মতো সুতার মতো এরকম থাকে, এটা হলো সেল। তোমার এই নিউক্লিয়াসের ভিতরে যেটা পেঁচানো সুতার মতো অংশ থাকে, সেটা হচ্ছে ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোমটা কি মূলত একটু দেখে নাও। আমরা চিত্রকে প্রত্যেকটা প্রশ্ন দেখব। আমরা প্রতিটি জীবের, আবারও বলছি, প্রতিটি জীবের গাঠনিক ও কার্যকারী একক হচ্ছে কোষ। আবারও বলছি, একটু খেয়াল করো, প্রতিটি জীবের গাঠনিক ও কার্যকারী একক হচ্ছে সেল বা কোষ। আমাদেরকে বলা হচ্ছে একটি কোষের সবচেয়ে সেন্টার পয়েন্টে থাকে হচ্ছে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের মধ্যে পেঁচানো সুতার মতো নমনীয়, যেটা বংশগতীয় বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ ও বহনে কাজ করে, তাকে আমরা বলেছি ক্রোমোজোম। ক্লিয়ার? একটু দেখো, এখানে দেওয়া আছে, আমরা তাহলে কি লিখবো একটু দেখো উত্তরটা। তাহলে আমরা উত্তরটা কিভাবে দেব দেখো, যে কোষের নিউক্লিয়াসে, কোষের নিউক্লিয়াসে বিদ্যমান, কোষের নিউক্লিয়াসে বিদ্যমান পেঁচানো সুতার মতো, পেঁচানো সুতার মতো নমনীয়, বংশগতীয় বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ ও বহনে কাজ করে, তাকে ক্রোমোজোম বলে।
তাকে কি বলে? ক্রোমোজোম বলে। দেখো চিত্রে যা লিখেছিলাম তাই লিখলাম, একটু খেয়াল করবা। ক্রোমোজোম দুইটি গ্রিক শব্দ থেকে আগত। কি লিখেছি দেখো, ক্রোমোজোম দুইটি। আবারও বলছি, একটু দেখো, ক্রোমোজোম দুইটি গ্রিক শব্দ থেকে আগত। কোষের নিউক্লিয়াসে বিদ্যমান পেঁচানো সুতার মতো নমনীয় বংশগতীয় বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ ও বহনে কাজ করে, তাকে ক্রোমোজোম বলে। ক্রোমোজোম দুইটি গ্রিক শব্দ থেকে আগত। একটু খেয়াল করে দেখো, তাহলে ক্রোমোজোম এখানে টোটাল এই শব্দটা দুইটা গ্রিক শব্দ থেকে এসেছে। কি শব্দ? গ্রিক শব্দ। একটা হচ্ছে ক্রোমা, একটা হচ্ছে সোমা। ক্রোমা শব্দের অর্থ হচ্ছে কালার, সোমা শব্দের অর্থ হচ্ছে বডি। অর্থাৎ ক্রোমোজোম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে, কি বললাম? ক্রোমোজোম শব্দের আবিধানিক অর্থ হলো কালার বডি, মানে রঙিন দেহ। তাহলে কি বলেছি? ক্রোমোজোম দুটি গ্রিক শব্দ থেকে এসেছে, একটি হচ্ছে ক্রোমা, একটি হচ্ছে সোমা। ক্রোমা শব্দের অর্থ হচ্ছে কালার, সোমা শব্দের অর্থ হচ্ছে বডি। অর্থাৎ ক্রোমোজোম শব্দের আবিধানিক অর্থ হলো কালার বডি। ঠিক আছে, আশা করি এইটুকু লিখতে পেরেছো। এরপরে যেটা লিখবা সেটা হচ্ছে আবিষ্কারক। আবিষ্কারক হচ্ছে স্ট্রাসবুর্গার, 1875 সাল। আর নামকরণকারী হচ্ছে ওয়ালজার, যাকে আমরা বলি আসলে ভলজার, 1888 সাল। এটাকে তুমি যদি বাংলায় লেখো, বাংলায় লিখলে আগেটা হচ্ছে স্টার্স বুর্গার, আর এটার নাম হচ্ছে ভলডেয়ার। যদি বাংলা করে লেখো, স্টার্স বুর্গার আর হচ্ছে ভলডেয়ার। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। রেসপন্স করে এটুকু লেখা শেষ হয়েছে কিনা? এটুকু লেখা শেষ হয়েছে কিনা? এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে প্রকারভেদের মধ্যে আমরা একটু খেয়াল করে দেখবো, সেটা হচ্ছে এভাবে লিখব যে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ক্রোমোজোম দুই প্রকার, যথা অটোজোম, নাম্বার 2 হচ্ছে সেক্স ক্রোমোজোম। আর আমরা এগুলোর বিস্তারিত অটোজোম এবং সেক্স ক্রোমোজোম যেটা বলেছি, অটোজোম এবং সেক্স ক্রোমোজোম আমরা একটু পরে আরেকটি প্রশ্নে বিস্তারিত পড়ে নেব ইনশাল্লাহ। এখন আমরা কি লিখব? বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ক্রোমোজোম দুই প্রকার, অটোজোম এবং সেক্স ক্রোমোজোম। এখন দেখো, আমরা আরেকটা পার্ট দেখব, সেটা হলো সেন্ট্রোমিয়ারের উপর ভিত্তি করে
সেন্ট্রোমিয়ারের উপর ভিত্তি করে ক্রোমোজোম 4 প্রকার। সেন্ট্রোমিয়ার কি? সেন্ট্রোমিয়ার হচ্ছে তোমার সেন্টারে একটি ক্রোমোজোমের প্রায় মাঝখানের অংশে যে অধিকতার ঘনবস্তু দেখা যায় তাকে আমরা বলছি সেন্ট্রোমিয়ার। তুমি যদি বলো স্যার কিভাবে, এই সেন্ট্রো কথা এসেছে সেন্টার থেকে, আর মিয়ার কথার মানে হলো অধিকতার ঘনবস্তু। তাহলে সেন্ট্রোমিয়ার মানে সেন্টারে একটা ঘনবস্তু থাকবে, যার একটা নাম রাখা হয়েছে মেটাসেন্ট্রিক। 2 নম্বর হচ্ছে তোমার সাবমেটাসেন্ট্রিক। সাবমেটাসেন্ট্রিক 3 হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিক 4 হচ্ছে টেলোসেন্ট্রিক। তাহলে কি লিখছি দেখো, মেটাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক। তাহলে তুমি কিভাবে বুঝবা এটার আমরা একটু পরে ব্যাখ্যায় যাব আমাদের অন্য প্রশ্নের মধ্যে। তাহলে নামগুলো লিখে রাখলাম। আচ্ছা, তাহলে আমরা একটু আপাতত মুছে দিই। নামগুলো কিভাবে মনে রাখবো? মেটা, আমরা আবারও বলছি, সবার সাথে যেহেতু সেন্ট্রিক কথা রয়েছে, সেন্ট্রিক এসেছে সেন্ট্রোমিয়ার থেকে, আমরা শুধু এইভাবে পড়বো। সবাই আমার সাথে একবার পড়ো। মেটা মাঝখানে, সাবমেটা প্রায় মাঝখানে, অ্যাক্রো প্রান্তের কাছাকাছি, টেলো শেষ প্রান্তে। টেলো এসেছে টার্মিনাল থেকে, মেটা মানে মাঝখানে। আমার সাথে একবার বলো, মেটা মাঝখানে, সাবমেটা প্রায় মাঝখানে, অ্যাক্রো প্রান্তের কাছাকাছি, টেলো মানে টার্মিনাল বা শেষ প্রান্তে। আর আগেটা বলেছি অটোজোম, যেটা দেহ গঠন, সেক্স ক্রোমোজোম লিঙ্গ নির্ধারণ, এটুকু থাকবে। পরের পার্টটা দেখো, রাসায়নিক গঠন। রাসায়নিক গঠন উপাদান, রাসায়নিক গঠন উপাদান 4টি। একটি ক্রোমোজোমের রাসায়নিক গঠন উপাদান 4টি, যথা নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডের উদাহরণ হচ্ছে তোমার ডিএনএ, আরএনএ। ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, রাইবো নিউক্লিক অ্যাসিড, এনে নিউক্লিক, এতে অ্যাসিড। 2 নম্বরে লেখো প্রোটিন। প্রোটিন মানে হচ্ছে আমিষ, যেটা ছিল হিস্টোন, নন হিস্টোন। 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ধাতব আয়ন। আর আমরা একটা মনে রাখবো, সবসময় বিজ্ঞানের প্রশ্ন বাংলা ইংরেজি মিলিয়ে লেখা যাবে, সেটা হচ্ছে ক্যালসিয়াম আয়ন এবং ফেরাস আয়ন। এটা মনে রাখার টেকনিক হচ্ছে, আবারও বলছে, সি এতে ক্যালসিয়াম 2টা প্লাস থাকবে, কারণ 2টা ইলেকট্রন সে দান করতে পারে, এই জন্য ক্যালসিয়াম আয়ন। এফি মানে ফেরাস আয়ন। আর আমরা কেমিস্ট্রিতে পড়েছিলাম, মাথার উপরে প্লাস বা মাইনাস থাকলে তাকে আমরা বলি আয়ন। 4 নাম্বার একটু দেখো, সেটা হচ্ছে এনজাইম। এনজাইম কিরকম একটু দেখো, ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ। তাহলে এই হলো 4টে আমাদের রাসায়নিক গঠন উপাদান বা রাসায়নিক গঠন। এটা যদি তুমি লিখে দাও, আবারও বলেছি, একবার আমার সাথে একটু পড়ে নাও। নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, ধাতব আয়ন, এনজাইম। আবারও বলছি, দ্রুত লিখতে হবে, সেটা হচ্ছে কি, নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, ধাতব আয়ন, এনজাইম। আশা করি এটুকু লেখা শেষ হয়েছে। আমাদের পরের সাজেশন 2 নাম্বার দেখো। সাজেশন 2, সাজেশন 2 এ কি আছে? সাজেশন 2 হচ্ছে অটোজোম, সেক্স ক্রোমোজোম, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, এই সম্পর্কে আমরা পড়ব।
আচ্ছা, একটু দেখো আমাদের সাজেশন 2-এ কি ছিল। 2-এ এরকম ছিল যে 2 নম্বর প্রশ্নটাকে লিখে দিই, সেটা হচ্ছে এরকম ছিল যে অটোজোম, সেক্স ক্রোমোজোম, তারপরে তোমার যেগুলো নাম লিখলাম আর কি, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, সম্পর্কে লিখুন, এই হলো প্রশ্ন। তার মানে আমাদের সাজেশন 2-এ কি বলেছে একটু খেয়াল করে দেখো। অটোজোম, সেক্স ক্রোমোজোম, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক সম্পর্কে লিখুন। এই সম্পর্কে আমরা একটু দেখবো, দেখে না। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, আমাদের প্রথম 2টা অংশ আগে আমরা পড়বো, পরের 4টা অংশ তারপরে পড়বো। একটু দেখো, তাহলে আমরা যদি একটা পার্থক্যের মতো ছক বানাই, একবারে 2টা পড়া হয়ে যাবে। তাহলে আমাদের কি হয়ে যাবে, ইজিলি 2টা অংশ পড়া হয়ে যাবে, গল্পের মতো পড়া হয়ে যাবে। এখানে আমরা লিখবো অটোজোম, এ পাশে লিখবা সেক্স ক্রোমোজোম, তাহলে আমরা পার্থক্যের মতো যদি পড়ি, এক কাজে 2 কাজ হবে। নাম্বার 1, এদের সংখ্যা, অটোজোমের সংখ্যা হচ্ছে 22 জোড়া, আর এদের সংখ্যা হচ্ছে 1 জোড়া। 2 নম্বর, এরা দেখতে একই আকৃতির, এরা দেখতে ভিন্ন আকৃতির, যেমন এক্স এবং ওয়াই। 3 নম্বর হচ্ছে কাজ দেহ গঠন করে। 3 নম্বর লিঙ্গ নির্ধারণ করে। 4 নম্বর অবস্থান দেহকোষে থাকে। 4 নম্বর জনন কোষে থাকে। 5 নম্বর দেখো, অটোজোম হচ্ছে সংখ্যা বৃদ্ধি, ডিপ্লয়েড পদ্ধতিতে। সংখ্যা বৃদ্ধি লেখো। মাইটোসিস প্রক্রিয়ায়। আর এর পাশে লেখো মিওসিস প্রক্রিয়ায়। এখন তুমি বলবা স্যার মাইটোসিস আর মিওসিসটা কি? মূলত মাইটোসিস পদ্ধতির নাম হচ্ছে, যেমন সংখ্যা বৃদ্ধির পরে আমরা কোষ বিভাজন যেটা লিখবো, সেখানে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করছি। মাইটোসিস মিওসিস কি, আমরা একটা কাজ করব, সহজ করে 6 নাম্বার দিয়ে লিখবো। সেটা হচ্ছে কোষ বিভাজন। একটু লেখো, কোষ বিভাজন। কোষ বিভাজন হচ্ছে ডিপ্লয়েড। এই ডিপ্লয়েড হচ্ছে মাইটোসিস বিভাজন। কিরকম দেখো, ডিপ্লয়েড হচ্ছে তোমার 2n থেকে 2n সংখ্যক হবে, অর্থাৎ একই পদ্ধতিতে হবে। আর এখানে 6 নাম্বার লেখো, কোষ বিভাজন হচ্ছে হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েডটা কি মূলত দেখো, হ্যাপ্লয়েড হচ্ছে 2n থেকে n, অর্থাৎ অর্ধেক সংখ্যক, অর্ধেক তৈরি হবে। একটু খেয়াল করে দেখো, তাহলে 2n থেকে 2n হলে মাইটোসিস বিভাজন,
তাহলে আমরা একটু সহজে বুঝবো যে সংখ্যা বৃদ্ধি লিখেছিলাম মাইটোসিস। মাইটোসিসটাই মূলত হচ্ছে ডিপ্লয়েড পদ্ধতিতে হয়ে থাকে, যেখানে কোনো প্রকার সংখ্যার কম বেশি ঘটে না, অর্থাৎ 2n থেকে 2n হবে, অর্থাৎ যে মানটা আগে ছিল পরে সেই মানই হবে। যেমন আমাদের ছেলে মেয়ে যাই হোক না কেন প্রত্যেকের দেহ গঠন একই পদ্ধতিতে হয়ে থাকে। যেমন কিডনি, বৃক্ক, হৃৎপিণ্ড, আমাদের চোখ তৈরি হয়, নাক তৈরি হয়। যেমন আমরা একজন ছেলে বা মেয়ের যদি আমাদের কিডনি নষ্ট হয়ে যায়, অন্য একজন ছেলে বা মেয়ে দিতে পারে। কারণ কি, এরা অটোজোম পদ্ধতিতে কোষ বিভাজন ঘটে আজকে এটা তৈরি হয়েছে। বাকিটা হচ্ছে হ্যাপ্লয়েড, যেমন এটা জনন কোষে হবে, এটা সম্পূর্ণ লিঙ্গ ভিন্ন হবে, অর্থাৎ 2n থেকে n সংখ্যক তৈরি হবে। আশা করি এটুকু ক্লিয়ার হয়েছে। এখন আমরা একটা টেকনিক দেখব, সেটি হলো পরের সাইডটা কিভাবে পড়বো। দেখো, এখন তোমরা একটু মনোযোগ দিতে হবে, আমার কথাগুলো মন দিয়ে শোনো। যদি আমাদের অটোজোম এবং সেক্স ক্রোমোজোম পার্থক্য আসে, তাহলে আমরা হুবহু পার্থক্যের ছকটা দিয়ে আসবো। কিন্তু যদি আমাদের এরকম প্রশ্ন হয় যে শুধু অটোজোম কাকে বলে, এটার বৈশিষ্ট্য লেখো, তাহলে তুমি কি করবা, ওই ছকের কথাগুলো সিরিয়াল লিখে দেবা। তারপর আমাদের যদি বলে সেক্স ক্রোমোজোম কি এই সম্পর্কে লিখো, তাহলে আমাদেরকে ছকের কথাগুলো জাস্ট পয়েন্ট আউট করে লিখে দেবা। ক্লিয়ার? সেটা তুমি বর্ণনা টাইপের লেখো আর পয়েন্ট করে লেখো, এনাফ। এবং কি বলেছি, আর একটা হচ্ছে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোট্যালো, এগুলো আমরা কিভাবে পড়বো একটু দেখে নাও। সেগুলো হচ্ছে, একটু দেখো, সেটা হলো নাম্বার, যদি আমরা 1 দিয়ে লিখি তাহলে মেটাসেন্ট্রিক। সেন্ট্রিক মানে কিন্তু সেন্ট্রোমিয়ার আগে বলেছি। 2 নাম্বার হচ্ছে সাবমেটাসেন্ট্রিক। 3 নম্বরে বলেছি অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিক 4 লিখবা হচ্ছে ট্যালোসেন্ট্রিক। ট্যালোসেন্ট্রিক। তাহলে মেটা, সাবমেটা, অ্যাক্রো, ট্যালো, এভাবে মনে রাখবা। তাহলে মেটা মানে কি, মাঝখানে। তাহলে কি লিখবো, প্রথম কথা লিখবা সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার কোথায় থাকবে, মাঝখানে থাকবে। যখন নিজে নোট করে পড়বা এভাবে পড়বা। তাহলে প্রথম পয়েন্ট সেন্ট্রোমিয়ার মাঝখানে। দ্বিতীয়টা সেন্ট্রোমিয়ার লিখলাম না, ডট দিলাম, প্রায় লিখে দিলাম, ডট দিলাম, প্রায় মাঝখানে। কি লিখলাম, সেন্ট্রোমিয়ার প্রায় মাঝখানে। এরপরে কি লিখলাম, ডট দিলাম, মানে সেন্ট্রোমিয়ার। তারপরে কি লিখলাম, প্রান্তের, প্রান্তের কাছাকাছি। অ্যাক্রো মানে প্রান্তের কাছাকাছি। এরপরে কি লিখলাম, ডট দিলাম, মানে সেন্ট্রোমিয়ার শেষ প্রান্তে, শেষ প্রান্তে। তাহলে এখানে একটু খেয়াল করে দেখতে হবে, এটা দেখতে কেমন। এই ক্রোমোজোমটা দেখতে ইংরেজি ভি অক্ষরের মতো, কারণ প্রায় মাঝখানে হলে এই জায়গা সেন্ট্রোমিয়ার থাকতে হবে। দ্বিতীয়টা কিসের মতো, এল এর মতো, একটা বাহু একটু বড় একটা ছোট। এই বাহুটা কেমন, জে এর মতো, একটা প্রান্তের কাছে সরে গেছে। লাস্ট একটা আই এর মতো, শেষ প্রান্তে এসেছে। তাহলে এটা দেখতে কেমন হবে, দেখতে ইংরেজি ভি অক্ষরের মতো, এল অক্ষরের মতো, জে অক্ষরের মতো, আই অক্ষরের মতো। একটু ক্লিয়ার। এরপরে লিখবা এদের বাহু, একটু খেয়াল করো, বাহু দুইটি সমান। কি বলেছি দেখো, বাহু দুইটি সমান। সেকেন্ডটাতে কি লিখবা, বাহু দুইটি প্রায় সমান। বাহু দুইটি প্রায় সমান, এখানের সাথে মিল রাখবা। সেন্ট্রোমিয়ারে যেমন প্রায় মাঝখানে লিখেছ, এখানে লিখবা প্রায় সমান। এখানে কি লিখবা, বাহুর একটি, দেখো একটি বড় এবং একটি ছোট। তাহলে বাহু একটি বড় একটি ছোট, আর লাস্ট এটার মধ্যে একটি বাহু থাকবে, একটি বাহু থাকবে। খুব সহজে মনে রাখা যাবে। দেখো, একটু ইজি করে পড়ার চেষ্টা করতে হবে। তাহলে 3টা পয়েন্ট হয়ে গিয়েছে। একটি দেখো, সেন্ট্রোমিয়ার মাঝখানে, সেন্ট্রোমিয়ার প্রায় মাঝখানে, সেন্ট্রোমিয়ার প্রান্তের কাছাকাছি, শেষ প্রান্তে। দেখতে ইংরেজি ভি, এল, জে, আই এর মতো। বাহু দুইটি সমান, প্রায় সমান, একটি বড় একটি ছোট, আর এদের মাত্র একটি বাহু থাকবে। এরপরে লিখবা মানব দেহে, মানব দেহে এদের সংখ্যা ও
কাজ, সংখ্যা ও কাজ সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। মানব দেহে আমাদের মেটাসেন্টিকের কাজ সবচেয়ে বেশি। তারপরে এটার মধ্যে লিখবা সবচেয়ে কথা খালি কেটে দিবা, এরকম করে দিয়ে সবচেয়ে না দিয়ে শুধু বেশি লিখবা, ঠিক আছে। এর মধ্যে মানব দেহের কাজ তুলনামূলক কম, কি লিখবা? তুলনামূলক কম। ভালো করে দেখো, প্রথমটা সবচেয়ে বেশি, তারপরটা শুধু বেশি, এরপরটা তুলনামূলক কম, তারপরে মানব দেহের সংখ্যা বা কাজ সবচেয়ে কম। তাহলে প্রথমটার মধ্যে লিখবো সবচেয়ে বেশি, লাস্টেরটা হচ্ছে সবচেয়ে কম। আশা করি এটুকু ক্লিয়ার। আমরা আবার একটু বোঝানোর চেষ্টা করছি, একটু দেখে নাও। মেটাসেন্ট্রিক প্রায় একদম মাঝখানে হবে, ইংরেজি ভি অক্ষরের মতো, বাহু দুটি সমান, মানব দেহের সংখ্যা কাজ সবচেয়ে বেশি। সাবমেটাসেন্ট্রিক প্রায় মাঝখানে, এল অক্ষরের মতো, বাহু প্রায় সমান, এদের সংখ্যাও বেশি। সবচেয়ে লিখবো না, বেশি লিখবো। অ্যাক্রোসেন্ট্রিক এরা প্রান্তের কাছাকাছি, যে অক্ষরের মতো, একটি বড় একটি ছোট, তুলনামূলক কম। ট্যালোসেন্ট্রিক শেষ প্রান্তে, আয় অক্ষরের মতো, একটি শুধু বাহু থাকবে, এদের সংখ্যা সবচেয়ে কম। একটু রেসপন্স করো, ক্লিয়ার কিনা, শেষ হয়েছে কিনা। আমরা আশা করি ক্লিয়ার দেখতে পাচ্ছি। হ্যাঁ, বলো ক্লিয়ার কিনা। সবাই ক্লিয়ার কিনা একটু বলো, রেসপন্স। ক্লিয়ার, থ্যাংক ইউ। এখন পরের প্রশ্নটা দেখো, সাজেশন নাম্বার 3 দেখো। একটি আদর্শ ক্রোমোজোমের চিহ্নিত চিত্র অঙ্কন করুন। এবং বিভিন্ন অংশের নাম লিখুন। দেখো ক্লিয়ার হতে পেরেছো কিনা। আশা করি এটুকু লেখা শেষ। একটি আদর্শ ক্রোমোজোমের চিহ্নিত চিত্র অঙ্কন করুন এবং বিভিন্ন অংশের নাম লিখুন। তা আমরা তোমাদেরকে বলেছিলাম যে তোমরা যখন পরীক্ষার হলে কোনো চিত্র অঙ্কন করবে, সেটা পেন্সিল দিয়ে চিত্র অঙ্কন করবে। নাম্বার 2 বলেছিলাম, যদি কোনো চিত্রের সাথে বর্ণনা চাই, তাহলে চেষ্টা করতে হবে যেন খাতার বাম পাশে চিত্রটা আঁকা হয় এবং ডান পাশে তার বর্ণনা দেওয়া হয়, সুন্দর হবে। আর শুধু চিত্র চাইলে যে কোনো পৃষ্ঠা দিলেই কোনো সমস্যা নাই। তা আমরা একটা চিত্র আঁকবো, তোমরা আমার সাথে চিত্রটা আঁকবা, একটু খেয়াল করো। এখন আমরা একটু ডট ডট ইউজ করব, তোমার সুবিধা হবে দেখতে। এরকম করে ডট ডট দিয়ে আমরা একটা ছোট্ট চিত্র আঁকবো, দেখে নাও। দেখো দ্রুত আঁকো, পরীক্ষার খাতা এরকম করে ডট ডট দিয়ে এঁকে দিবা। হ্যাঁ, এখন এখানে একটা স্যাটেলাইট আঁকতে হবে। আমরা যখন শেপ আঁকবো তখন আরেকটু ভালো হবে ইনশাল্লাহ। যদি এটুকু আঁকা হয়ে থাকে একটু খেয়াল করে দেখো। এখন আমরা এরকম আঁকার পরে
ঠিক এটার একটু বাইরে দিয়ে একটা শেপ আঁকার চেষ্টা করবো। হ্যাঁ, একটা শেপ আঁকতে হবে। এবং অনেক চমৎকার দেখা যাবে। দেখো, আমরা আঁকা যখন শেষ করব তখন দেখতে পাবা ঠিক আছে। এখানে সেন্ট্রোমিয়ার আমরা বলেছিলাম শেষ দুই বাহুর মাঝখানে সেন্ট্রোমিয়ার থাকবে। এখন দেখো, এই জায়গা থেকে আমরা একটু কলম হাত দেব, এরকম করে পেছায়ে এরকম করে পর্যায়ক্রমে নিচে নামিয়ে দেবে। একটু খেয়াল করো, তোমরা যারা আমাকে দেখতে পাচ্ছ, একটু শেপটা বুদ্ধি করে রাখতে হবে, যাতে কলম তোমার উঠে না যায়। এভাবে করে আরেকটা কি আঁকবা, এর কাছ থেকে আবার আঁকা শুরু করবা। এখানে ক্রসিং করে ভিতরে ঢুকবে, ক্রসিং করে ভিতরে ঢুকবে, ক্রসিং করে ভিতরে ঢুকবে, ক্রসিং করে ভিতরে ঢুকবে, এভাবে করে। হ্যাঁ, এখানেও ঠিক একইভাবে ক্রসিং করে ভিতরে ঢুকে যাবে, এভাবে করে জাস্ট একটা শেপ দিয়ে দিবা। এবং তোমার যে এখন যে কাজ হবে, দুইটা ক্রসিং পয়েন্টে ছোট্ট একটা মালার মতো বিন্দুর মতো একটা দাগ দিবা। এটা হলো ক্রোমোমিয়ার, এটা হলো সেন্ট্রোমিয়ার, এটা ক্রোমোমিয়ার। পরীক্ষাতে চাইতে পারে সেন্ট্রোমিয়ার এবং ক্রোমোমিয়ার মধ্যে পার্থক্য লেখো, এরকম প্রশ্ন আসতে পারে। আর ভিতরে একটু ফোটা ফোটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। দেখো, একটা ক্রোমোজোম হয়ে গেছে। আবারও বলছি, এখানে আমার সাথে সাথে আঁকার একটা প্র্যাকটিস করে নিতে হবে, তাহলে দেখবা ইজিলি তুমি পেরে যাবা। আমরা একটা মেটাসেন্ট্রিক বা সাব মেটাসেন্ট্রিক চিত্র আঁকার চেষ্টা করছি। আমরা একটু লেবেলিং করব, দেখো। আর লেবেলিংটা করতে হবে ডান পাশে পেন্সিল দিয়ে। সবচেয়ে উপরের যে মাথাটা ছিল সেটা ধরে একটা টান দিবা স্কেল দিয়ে, এবং এটার নাম লিখবা টেলোমিয়ার। কি লিখেছি? টেলোমিয়ার লিখবা, টেলোমিয়ার। টেলোমিয়ার বাইরের যে আবরণটা লিখেছি এটার নাম দিবা পেলিকল, পেলিকল। ভিতরে যে রস শিখেছ, রস, এই রসের নাম হলো ম্যাট্রিক্স। কি এঁকেছি ভাই? ম্যাট্রিক্স এঁকেছি। এখানে এই যে ছোট্ট করে একটা বিন্দুর মতো এঁকেছো, সেটা হচ্ছে ক্রোমোমিয়ার, ক্রোমোমিয়ার, ক্রোমোমিয়ার। এখানে এই যে যে দুইটা সুতা এঁকেছো, একটা হলো ক্রোমোনেমাটা। আমার এখানে জায়গা কম বলে আমি এরকম আঁকছি, কিন্তু তুমি যখন আঁকবা তুমি কিন্তু উপর থেকে টেনে নিতে পারবা। হ্যাঁ, এটার নাম হলো স্যাটেলাইট, স্যাটেলাইট। একটু খেয়াল করলে ভালো বুঝতে পারবা। এখানে একটা সংকোচন আছে, এই সংকোচনটার নাম হলো মুখ গৌণ সংকোচন, গৌণ সংকোচন। আর তোমরা জানো এটার নাম হলো সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারের কাছে একটা সংকোচন আছে, সংকোচনটার নাম হলো মুখ্য সংকোচন, মুখ্য সংকোচন। এই হলো একটা চিত্র। এখানে পেন্সিল দিয়ে নামটা লিখতে হবে। চিত্রের নাম হলো একটি আদর্শ ক্রোমোজোমের গঠন, একটি আদর্শ
ক্রোমোজোমের গঠন। দেখো অনেক চমৎকার একটি চিত্র হয়েছে, তোমরা যারা দেখতে পাচ্ছ। এখানে টেলোমিয়ার একদম উপরের মাথা, বাইরের আবরণ যেটা আমরা পর্দা বলি বা আমাদের স্কিন বলি সেটা হচ্ছে পেলিকল, আমাদের শরীরের মধ্যে রস আছে সেটা হচ্ছে ম্যাট্রিক্স। আর এই যে ক্রোমোজোমের উপর থেকে শেষ প্রান্তে এরপরে যেটা রেখেছো সেটা এই যে সুতা দুইটা, এই সুতার এক একটা হচ্ছে ভাই ক্রোমোনেমাটা, আর দুইটি সুতার মাঝখানে যে মিয়ার গুলো এঁকেছি সেটা হচ্ছে তোমার ক্রোমোমিয়ার। আর একটু খেয়াল করে দেখো সেখানে আমাদের যে দুই বাইরের ফুলানো অংশ সেটা স্যাটেলাইট, আর সেন্ট্রোমিয়ার সেন্টারে যে মিয়ার। আর এখানে বলেছিলাম দুইটা সংকোচন আছে, সেন্ট্রোমিয়ারের কাছে সংকোচন হচ্ছে মুখ্য সংকোচন, আর স্যাটেলাইটের কাছে সংকোচন হচ্ছে গৌণ সংকোচন। আশা করি অনেক সূত্র সুন্দর করে তোমরা আঁকতে পেরেছো। হ্যাঁ, ক্লিয়ার কিনা? আমরা একটা কথা মনে রাখবো, পরে যখন সাজেশন দেবো তখন দেখতে পাবা এখানে যে চিত্রটা আঁকা হয়েছে সেটা হচ্ছে একটি মেটাসেন্ট্রিক বা সাবমেটাসেন্ট্রিক, মানে প্রথম দুইটার একটা চিত্র হয়েছে। তা আমাদের শরীরের মধ্যে বেশি থাকে হচ্ছে মেটাসেন্ট্রিক এবং সাবমেটাসেন্ট্রিক, যাকে আমরা ল্যাম্ব্রাস ক্রোমোজোমও বলে থাকি। আমরা পরে যখন সাজেশন দেবো তখন দেখাবো ইনশাল্লাহ। তাহলে এইটুকু সবাই পেন্সিল দিয়ে এঁকেছো আশা করি। হ্যাঁ, এখন যদি আমাদের এরকম একটা প্রশ্ন আসে, ধরো আদর্শ কথা বাদ দিল, না দিয়ে বলল একটি একটি মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের গঠন অঙ্কন করুন। ভালো করে দেখবা। অথবা আসলো একটি সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোমের গঠন অঙ্কন করুন, অথবা আসলো একটি ল্যাম্ব্রাস ক্রোমোজোমের চিত্র অঙ্কন করুন। এইগুলো একই উত্তর, এই তিনটা প্রশ্নের উত্তর আদর্শ ক্রোমোজোম। কি লিখলাম? আদর্শ ক্রোমোজোম। একটু লিখে নাও। তাহলে আমি কি বলেছি? আমি বলেছি পরীক্ষার হলে যদি, আমি আবারও বলেছি দেখো আমি কিন্তু অনলাইনে চিত্র এঁকেছি, তারপরেও কিন্তু অনেক সুন্দর হয়েছে, তোমরা একটু প্র্যাকটিস করলে আবার ভালো মতো পারবে। আমি দেখো বোর্ডে লিখে দিয়েছি, বলছে যে আর একবার বলতে আমি লিখে দিলাম। আমি বলেছি মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের গঠন যদি আসে, সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোমের গঠন যদি আসে, ল্যাম্ব্রাস ক্রোমোজোমের গঠন যদি আসে, তাহলে একটু আগে যে আদর্শ ক্রোমোজোম লিখেছি মনে রাখবা ওইটারই উত্তর চেয়েছে। এটা কনফার্ম করলাম। ক্লিয়ার? বলো ক্লিয়ার কিনা? আশা করি ক্লিয়ার। আশা করি এটুকু ক্লিয়ার হতে পেরেছো। আচ্ছা, আমরা এখন একটা চিত্র আঁকবো। চিত্রটা পরীক্ষার জন্য কতটুকু কাজে লাগবে তা জানি না, কিন্তু পড়া মুখস্থ করার জন্য অনেক বেশি কাজে লাগবে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এটা ধরে নাও একটা কোষ, এটা নিউক্লিয়াস, এটা ক্রোমোজোম, এটা হচ্ছে সেল, এটা নিউক্লিয়াস, আর এটাকে বলেছি ক্রোমোজোম। ঠিক আছে, এটা হলো ক্রোমোজোম এরকম পেছানো থাকে। এখন আমরা যদি ক্রোমোজোমকে আর মানে রেস্ট্রিকশন এনজাইম দ্বারা কর্তন করি বা কেটে দিই, তাহলে তুমি এই দুই ধরনের পাবা, একটা হচ্ছে এরকম পাবা, অথবা এরকম পাবা। এটাকে বলা হয় আরএনএ, এটাকে বলা হয় ডিএনএ, যার নাম হলো নিউক্লিক অ্যাসিড। এটাকে আমরা বলি নিউক্লিক অ্যাসিডের এটা হলো মূল ভূমিকা পালন করে ডিএনএ। সেই জন্য আমরা এখানে ডিএনএ কে আবার একটু আঁকলাম। এটা হলো ডিএনএ। আমরা একটু খেয়াল রাখবো, এই ডিএনএ কে যদি তুমি পুনরায়
আর ই দ্বারা রেস্ট্রিকশন এনজাইম দ্বারা কেটে দাও, তাহলে একটা পেঁয়াজ যদি তুমি কেটে পাও সেটাকে আমরা বলি এটিজিসি, মনে রাখার জন্য আমি পরে বলছি, সেটাকে আমরা বলবো জিন। এখন জিনের পেটের মধ্যে যে অংশগুলো আছে এই এটিজিসি, ঠিক আছে, এটা মনে রাখার টেকনিক হচ্ছে আমি তুমি গরু ছাগল। আর সায়েন্সের ভাষা হচ্ছে অ্যাডেনিন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন, তাকে বলা হয় নাইট্রোজেন বেস। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এই নাইট্রোজেন বেজের তিনটা যে কোনো অক্ষর যদি তুমি একসাথে করো বা অনুরূপ বা তিনটি এই ধরনের বা তিনটি স্বতন্ত্র উপাদান যদি তুমি নাও, তাহলে কি বলছি, এরকম যদি তিনটি স্বতন্ত্র উপাদান নেয় তাকে আমরা বলি কোডন, ঠিক আছে। আর বলা হচ্ছে এই 64টি এরকম সাজালে তুমি কত পাবা, 64টি কোডনের পূর্ণাঙ্গ সেটকে বলা হয় জেনেটিক কোড। এখান থেকে একটা প্রশ্ন কমন এসে যেতে পারে। কি বলেছি দেখো, এখান থেকে একটা প্রশ্ন কমন এসে যেতে পারে, খুব ইম্পর্টেন্ট, একটু দেখে নাও। এখান থেকে একটা প্রশ্ন কমন এসে যেতে পারে, সেটা হলো তোমরা আগে আঁকা শেষ করেছো কিনা একটু দেখাও। আমরা আশা করছি ক্লিয়ার, একটু দেখে নাও। একটি কোষের পেটের মধ্যে থাকে নিউক্লিয়াসের পেটের মধ্যে থাকে ক্রোমোজোম। তুমি একটি ক্রোমোজোমকে রেস্ট্রিকশন এনজাইম দ্বারা কেটে দিলে পাবে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড হচ্ছে দুই ধরনের, আরএনএ, ডিএনএ। আমরা ডিএনএ বংশগতি ও বৈশিষ্ট্য নিয়ন্ত্রণে বেশি ভূমিকা রাখে বলে তাকে আলাদা করলাম। সেটাকে তুমি যদি আবার পুনরায় রেস্ট্রিকশন এনজাইম দ্বারা কেটে দাও, তাহলে তুমি পাবা জিন। আর জিনের পেটের মধ্যে কে থাকে, আমি তুমি গরু ছাগল। এদেরকে আলাদা করে ফেলে তার নাম হলো নাইট্রোজেন বেস। তিনটি নাইট্রোজেন বেসকে একত্রে বলা হয় কোডন, এবং 64টি কোডনের একটি পূর্ণাঙ্গ সেটের নাম হচ্ছে জেনেটিক কোড। ক্লিয়ার কিনা বলো, দ্রুত বলো, ক্লিয়ার কিনা? একটু রেসপন্স করো, ক্লিয়ার কিনা? জি ক্লিয়ার, থ্যাংক ইউ। তাহলে তোমাদেরকে যে কোনো প্রশ্ন যদি ছোট ছোট প্রশ্ন আসে, জিন কাকে বলে, তাহলে চিত্র থেকে দেখে নাও। ডিএনএ এর খণ্ডাংশকে জিন বলে। আবারও বলছি যে ডিএনএ এর খণ্ডাংশকে জিন বলে। কিন্তু তোমার যদি এখন বলতো কেউ যে নাইট্রোজেন বেস কি, তুমি বলবা যে জিনের দেহের মধ্যে বিদ্যমান উপাদানগুলোকে বলা হয় নাইট্রোজেন বেস। এখন তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে নাইট্রোজেন বেস পেলে ভালো কথা, তাহলে কোডন কি, তুমি বলবা তিনটি নাইট্রোজেন বেসকে একত্রে কোডন বলে। যদি বলে জেনেটিক কোড কি, তাহলে তুমি বলবা যে 64টি কোডনের একটি পূর্ণাঙ্গ সেটকে আমরা বলি জেনেটিক কোড। তাই এটা প্রত্যেকটা মানুষের স্বতন্ত্র হবে এবং স্বনিয়ন্ত্রিত হবে। এই জন্য পৃথিবীতে যত মানুষ আসবে, যত প্রাণী আসবে, যত উদ্ভিদ আসবে, সবার মধ্যে একটা বৈচিত্র্যতা থাকবে। কেন? প্রত্যেকটি কোষের মধ্যে আলাদা আলাদা জেনেটিক কোড থাকে, এবং আমাদের দেহের মধ্যে অসংখ্য কোষ রয়েছে, তার মানে অসংখ্য জেনেটিক কোড রয়েছে। এই জন্য পৃথিবীতে যত মানুষই আসুক, সবার জেনেটিক কোড হুবহু একই রকম হবে না। একটা জায়গা মিললেও আর একটা জায়গা মিলবে না, অর্থাৎ জেনেটিক কোড ভিন্ন ভিন্ন হবে। এই চিত্রটা একদম প্রত্যেকে একদম ঠুটস্থ করে রাখবে ইনশাল্লাহ। আর তোমাদের ক্লাসের ফাঁকে একটা কথা বলে রাখি, দেখো আজকে ক্লাস করতেছো, কোনো প্রকার ডিস্টার্ব নাই, ঠিক আছে। ওখানে আমাদের নেটওয়ার্কের সমস্যার কারণে এই সমস্যাটা হয়েছে, বিশেষ করে তোমার ফুড অ্যান্ড নিউট্রিশন 2 ক্লাসের মধ্যে, ঠিক আছে। না হলে তোমরা প্রত্যেকটা ক্লাস এইভাবে ঝকঝকা দেখতে ইনশাল্লাহ।
আমরা পরের প্রশ্নটা দেখছি, দেখো। আচ্ছা, এরপরে যদি বলে কি বলেছি দেখো, যে জিন কাকে বলে। দেখো জিন, আমরা এখন যেটা পড়ছি শর্ট কোশ্চেন, SQ। পরের প্রশ্নটা হচ্ছে শর্ট কোশ্চেন। সবাই লিখে ফেলো জিন। আচ্ছা, এখন জিন দেখো, জিনের পাশে জিন কাকে বলে। জিন আমরা লিখব ডিএনএ এর খণ্ডাংশকে জিন বলে, যা একটি পূর্ণাঙ্গ পেপটাইড নিয়ে গঠিত। কি বলেছে, ডিএনএ এর খণ্ডাংশকে জিন বলে, যা একটি পূর্ণাঙ্গ পেপটাইড নিয়ে গঠিত। এখন তুমি কি করবে, একটা চিত্র পরীক্ষার দিন এঁকে দিবে এরকম করে। এখানে আমি তুমি 2 বন্ধন, গরু ছাগল 3 বন্ধন। মনে রাখার টেকনিক হচ্ছে, আমি তুমি মানুষ টানাটানি কম করবে এই জন্য 2টা বন্ধন, গরু ছাগল টানাটানি বেশি করবে এই জন্য 3টা বন্ধন। কত সুন্দর মনে রাখা যাবে ইনশাল্লাহ। এরপরে কি লিখবা, লিখবা ফিগার হচ্ছে জিন, স্ট্রাকচার অফ জিন। তাহলে স্ট্রাকচার অফ জিন লিখে দাও। ক্লিয়ার? আমার মনে হয় ক্লিয়ার আছে, একদমই ক্লিয়ার আছে। দেখো আমি দেখতে পাচ্ছি ডিভাইসে। তাহলে ডিএনএ এর খণ্ডাংশকে জিন বলে, যা একটি পূর্ণাঙ্গ পেপটাইড নিয়ে গঠিত। এটা লিখলে, লেখার পরে যে কাজটা করবো, এটার কাজ কি, এটার কাজ, জিনের কাজ কি? জিনের কাজ হলো বংশগতীয় বৈশিষ্ট্য ধারণকারী মূল উপাদান হিসেবে কাজ করে। কি বলেছি, বংশগতীয় বৈশিষ্ট্য ধারণকারী মূল উপাদান হিসেবে কাজ করে। এরপরে তুমি লিখবা জিন ব্যাংক। কি লিখেছি, জিন ব্যাংক। বিভিন্ন জীবের জিন সমূহকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে মাধ্যমে সংগ্রহ ও সংরক্ষণ করার পদ্ধতিকে জিন ব্যাংক বলে। লিখতে পারছো আশা করছি, হ্যাঁ? তাহলে এটা লেখা শেষ কিনা দেখো। বিভিন্ন জীবের জিন সমূহকে
জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে সংগ্রহ সংরক্ষণ করাকে আমরা বলি জিন ব্যাংক। জিন থেরাপির সময় জিন প্রদানে সহায়তা করে বিভিন্ন গবেষণাতে সহযোগিতা করে, বিভিন্ন গবেষণায় কাজে লাগে। তাহলে জিনগুলো বিভিন্ন গবেষণার সময় জিন ব্যাংকের সহযোগিতা বা কাজে লাগে। তাহলে একটু খেয়াল করে দেখো, আমাদের জিন ব্যাংকের প্রশ্নগুলো আমরা পারবো। তাহলে বিভিন্ন জীবের জিন সমূহকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে সংরক্ষণ করাকে আমরা বলছি জিন ব্যাংক। জিন থেরাপির সময় জিন প্রদানে সহায়তা করে, বিভিন্ন গবেষণা এটি কাজে লাগে। ক্লিয়ার? আশা করি এটাকে একদমই ক্লিয়ার। এরপরে লিখবা জেনেটিক ডিসঅর্ডার। জেনেটিক ডিসঅর্ডার। জেনেটিক ডিসঅর্ডার লিখছো? জেনেটিক ডিসঅর্ডার মানে হলো জিনগত অস্বাভাবিকতা। জিনগত অস্বাভাবিকতা কি? আমরা একটা ভুল করে ফেলি অনেক সময়, তোমাদেরকে জানিয়ে রাখছি। সেটা হচ্ছে, একটা হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার, একটা হচ্ছে জেনেটিক ডিজিজ। হ্যাঁ, জেনেটিক ডিসঅর্ডার হচ্ছে জিনগত অস্বাভাবিকতা। তার মানে তোমরা তোমাদের গ্রাম অঞ্চলে দেখেছো, কোনো মানুষের দেখবে একটা আঙ্গুল বেশি হয়ে যায় বা ঠোঁট উল্টানো হয়ে যায়, মানুষের গায়ে প্রচন্ড মানে ছাগল ভেড়ার মতো পশম উঠে যায়, সেগুলোকে আমরা বলছি জেনেটিক ডিসঅর্ডার। অর্থাৎ জেনেটিক ডিসঅর্ডার হচ্ছে এমন একটি বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটা যা সাধারণত একটি স্বাভাবিক মানুষের থাকে না, কিন্তু এটা থাকলে তার জীবন ধারণে কোনো সমস্যা সৃষ্টি হবে না, কিন্তু স্বাভাবিক মানুষের থেকে ব্যতিক্রম বৈশিষ্ট্যকে আমরা বলছি জেনেটিক ডিসঅর্ডার। আর জেনেটিক ডিজিজ হচ্ছে এমন একটি রোগ যেটাকে ট্রিটমেন্ট না করলে রোগী মারা যাবে। ক্লিয়ার? তাহলে জেনেটিক ডিজিজ হচ্ছে একটা রোগ যেটাকে ট্রিটমেন্ট না করলে মারা যাবে। আর জেনেটিক ডিজিজ হচ্ছে একটি অস্বাভাবিকতা যা মানুষের সাথে মেলে না, বাট একটি ভিন্ন বৈশিষ্ট্য নিয়ে তা জন্মগ্রহণ করা। ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তাহলে কি লিখবা? যে ক্রোমোজোমের কাঠামোতে কোনো ত্রুটি বা বিচ্যুতি, ক্রোমোজোমের কাঠামোতে কোনো ত্রুটি বা বিচ্যুতি দেখা দিলে, কোনো বিচ্যুতি ঘটলে লেখো। ক্রোমোজোমের কাঠামোতে কোনো ত্রুটি বা বিচ্যুতি ঘটলে পরবর্তী বংশধরদের মধ্যে অস্বাভাবিক বৈশিষ্ট্যের সৃষ্টি হয়। তখন তাকে জেনেটিক ডিসঅর্ডার বলে। কি বলেছি দেখো, কি বলেছি ক্রোমোজোমের কাঠামোতে কোনো ত্রুটি বা বিচ্যুতি ঘটলে পরবর্তী বংশধরদের মধ্যে অর্থাৎ সন্তানাদিদের মধ্যে অস্বাভাবিক বৈশিষ্ট্যের সৃষ্টি হয়, তখন তাকে আমরা বলছি জেনেটিক ডিসঅর্ডার বা জিনগত অস্বাভাবিকতা।
এটার কারণ কি, একটু কারণ দেখো। এটার কারণ সমূহ। নাম্বার 1, ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে ক্রসিং ওভার ঘটলে, যদি ক্রোমোজোমের মধ্যে ক্রসিং ওভার ঘটে মানে ক্রস ঘটে যায়, মানে তোমার একটা ক্রোমোজোমের একটা অংশ অন্য ক্রোমোজোমের আরেকটা অংশের সাথে মিল হয়ে যায়, তাহলে এরকম হতে পারে। 2 নম্বর হচ্ছে ক্রোমোজোমের মধ্যে কোন ত্রুটি ঘটলে, কোন ত্রুটি বা বিচ্যুতি ঘটলে। 3 নাম্বার হলো ডিএনএ এর কাঠামোতে কোন ত্রুটি বা বিচ্যুতি ঘটলে। 4 নাম্বার হলো জিনের কাঠামোতে কোন ত্রুটি বা বিচ্যুতি ঘটলে। ক্লিয়ার? ভাষাগুলো সহজ আছে, দেখে নাও। ভাষাগুলো খুবই সহজ আছে, একটু দেখে নাও। পরের 3টের ভাষার মধ্যে একদমই মিল আছে, একটু খেয়াল করে দেখো। সেটা হচ্ছে একটু যদি খেয়াল করো যে ক্রোমোজোমের কাঠামোতে কোনো ত্রুটি বা বিচ্যুতি, ডিএনএ এর কাঠামোতে কোনো ত্রুটি বা বিচ্যুতি, জিনের কাঠামোতে কোনো ত্রুটি বা বিচ্যুতি, মনে রাখা খুবই সহজ হবে। আর ক্রোমোজোমের মধ্যে ক্রসিং ওভার ঘটলে এরকম হবে। ক্লিয়ার? আশা করি একদমই ক্লিয়ার। এখন একটু লেখো জিন থেরাপি। একটু দেখো কি বলছি, জিন থেরাপি মানে জিনের চিকিৎসা। তাহলে জিন দ্বারা চিকিৎসা করা হচ্ছে জিন থেরাপি। লিখতে পারছো? কি লিখবা দেখো, লিখবা যে কোন ত্রুটিপূর্ণ জিন শনাক্ত করে সমবৈশিষ্ট্যের স্বাভাবিক জিন দ্বারা প্রতিস্থাপন ঘটিয়ে সংশোধন করে দেওয়াকে জিন থেরাপি বলে। সংশোধন করে দেওয়াকে জিন থেরাপি বলে। সংশোধন করে দেওয়াকে জিন থেরাপি বলে। দেখো তো ক্লিয়ার? কি বলেছি দেখো, বলেছি কোন ত্রুটিপূর্ণ জিন শনাক্ত করে, আবারও বলছি, কোন ত্রুটিপূর্ণ জিন শনাক্ত করে সমবৈশিষ্ট্যের স্বাভাবিক জিন দ্বারা প্রতিস্থাপন ঘটিয়ে সংশোধন করে দেওয়াকে আমরা বলছি জিন থেরাপি। ক্লিয়ার? সংশোধন করে দেওয়াকে আমরা কি বলছি? জিন থেরাপি বলেছি। জিন থেরাপি লেখা শেষ হয়েছে কিনা বলো? জিন থেরাপি লেখা শেষ কিনা?
এটা ঠিক আশা করি। তাহলে জিন থেরাপি ক্লিয়ার। আচ্ছা, আমরা শর্ট ফর্মে যদি বলি জিন থেরাপি হচ্ছে তোমার একটা জিন সমস্যা, তখন সেই রকম আরেকটা ভালো জিন এনে ওখানে দিয়ে প্রতিস্থাপন ঘটিয়ে তুমি ওটাকে সংশোধন করে দেওয়া হচ্ছে জিন থেরাপি। আচ্ছা, এরপরের বৈশিষ্ট্য, আচ্ছা থ্যাংক ইউ। পরের প্রশ্নটা লেখো যে ক্রোমোজোম, পরের প্রশ্নটা দেখো, ক্রোমোজোম বা ডিএনএ কে বংশগতির ধারক ও বাহক বলা হয় কেন? কি বলেছি দেখো, কি বলেছি দেখো, কি বলেছি যে ক্রোমোজোমকে ডিএনএ বংশগতির ধারক ও বাহক বলা হয় কেন। তাহলে তোমাকে যে কোনোটা দিতে পারে, দিলে কিভাবে অ্যান্সারটা করবা উত্তরটা দেখো। এখন তুমি উত্তরটা যেভাবে দিবা সেটা হচ্ছে, প্রথম কথা হলো নাম্বার 1 যে পিতামাতার বৈশিষ্ট্য, পিতামাতার বৈশিষ্ট্য ধারণ ও বহন করে। 2 নম্বর, পিতা মাতা থেকে আগত বৈশিষ্ট্য সন্তানাদির মধ্যে হুবহু গমন করতে সহায়তা করে। 3 নম্বর লেখো, নির্দিষ্ট বেস সিকোয়েন্স থাকে, নির্দিষ্ট বেস সিকোয়েন্স থাকায় ত্রুটি বা বিচ্যুতি কম ঘটে। এরপরে আমরা যদি একটু দেখি 4 নম্বরে, যে ডিএনএ স্ববিভাজনে সক্ষম, 5 নম্বর লিখবা, জৈবনিক সম্পর্ক নির্ধারণে কাজ করে। তাহলে এর জন্য আমরা কি বলি, এখন পরীক্ষাতে যেরকম প্রশ্ন আসে, এজন্য বংশগতীয় বৈশিষ্ট্য ধারক ও বাহক বলা, এভাবে লিখে দিব। ক্লিয়ার? পয়েন্টগুলো লেখার পরে নিচে লিখে দেবা এই জন্য বা উপরোক্ত বৈশিষ্ট্যের জন্য একে ধারক ও বাহক বলা হয়। ক্লিয়ার? আশা করছি এটুকু ক্লিয়ার। এরপরে যেটা লিখবা সেটা হচ্ছে
ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পার্থক্য লেখো। কি লিখেছি দেখো, পরের প্রশ্নটা, ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পার্থক্য লিখুন। কি বলেছি দেখো, ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পার্থক্য লিখতে বলেছি। তাহলে ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পার্থক্য লিখতে হবে। তাহলে আমরা কি করব একটু দেখো। প্রথমে আমরা একটা পার্থক্যের মতো ছক বানাবো। এ পাশে লিখবা ডিএনএ, এ পাশে লিখবা আরএনএ। আগে আমরা পার্থক্যের ছক পূর্বের ক্লাসে মডেল বলে দিয়েছি 4টা ভাগে কিভাবে ভাগ করে লিখতে হবে অ্যাসিড বেস সল্টের মধ্যে। এখানে আমরা নাম্বার 1-এ লিখব, সেটা হচ্ছে পূর্ণরূপ। পূর্ণরূপ হচ্ছে ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। কি বলেছি দেখো, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। কি লিখেছি, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আর এনে লিখবা রাইবো নিউক্লিক অ্যাসিড। 2 হচ্ছে এটার সূত্রক, একটু আগে দেখেছি, সূত্রক মানে সুতা। সূত্রক থাকে 2টি, এদের সূত্রক থাকে 1টি। 3 নাম্বার, দেখতে, ডিএনএ দেখতে ঘোরানো সিঁড়ির মতো। ডিএনএ দেখতে ঘোরানো সিঁড়ির মতো, আর আরএনএ দেখতে পেঁচানো সুতার মতো। পেঁচানো। ডিএনএ তাকে ঘোরানো সিঁড়ির মতো, আর এটা তাকে পেঁচানো। 4 নাম্বার লেখো কাজ। কাজ হচ্ছে বংশগতীয় বৈশিষ্ট্য। বংশগতীয় বৈশিষ্ট্যের ধারক ও বাহক। আর এটা লিখবা প্রোটিন সংশ্লেষণে, প্রোটিন তৈরি যে কথা, সংশ্লেষণে একই কথা। প্রোটিন তৈরিতে কাজ করে। প্রোটিন তৈরিতে কাজ করে। ঠিক আছে, আমরা যদি 5 নাম্বারে দেখি, 5 নাম্বার এখানে দেখি স্ববিভাজন। স্ববিভাজনে এরা সক্ষম, আরএনএ হচ্ছে অক্ষম। স্ববিভাজন সক্ষম। 6 নাম্বারে লেখো রেপ্লিকেশন। রেপ্লিকেশন মানে হলো প্রতিলিপিকরণ। অনেকটা স্ববিভাজনের মতোই একই জিনিস বোঝানো যায় অনেক সময়। তা 2টাই লিখে দিলাম। এখানে যে কোনো একটা লিখো পরীক্ষার্থী। এটাও সক্ষম, এটাও অক্ষম, 2টার একটা লিখো। এই 2টার যে কোনো একটা লিখলে হবে। 7 নাম্বার লেখো অক্সিজেন অণু ডিএনএ তে কম থাকে, আরএনএ তে বেশি থাকে। 8 নাম্বারে লেখো প্রকারভেদ। ডিএনএ এর কোনো প্রকারভেদ নেই, আর এটা সাধারণত 3 ধরনের। সাধারণত কয় ধরনের? 3 ধরনের। যেমন আরআরএনএ, কি বলেছি, আরআরএনএ, এমআরএনএ, টিআরএনএ। আমরা অনেকগুলো পার্থক্য লিখলাম, একটু দেখে নাও। স্ববিভাজনে সক্ষম, অক্ষম, রেপ্লিকেশনে সক্ষম, এটা আমরা 2টাই লিখতে পারি, আবার একটা লিখলেও হবে। আর অক্সিজেন অণু কম থাকে, বেশি থাকে। ডিএনএ এর কোনো প্রকারভেদ নেই। আর আরএনএ সাধারণত 3 ধরনের হয়ে থাকে। আরআরএনএ মানে রাইবোজোমাল আরএনএ,
এমআরএনএ মানে মেসেঞ্জার আরএনএ, টিআরএনএ মানে হচ্ছে ট্রান্সফার আরএনএ। ক্লিয়ার? আচ্ছা, আমরা আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখব। এরপরে প্রশ্নটা দেখো, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। এই প্রশ্নটা আসার শুভ সম্ভাবনা। প্রশ্নটা দেখো কিভাবে হতে পারে। সেটা হচ্ছে ডিএনএ এর আণবিক গঠন বর্ণনা করুন। এই প্রশ্নটা অথবা দিয়ে বলতে পারে একটি আদর্শ ডিএনএ এর গঠন সম্পর্কে লিখুন। কি বলেছি? ডিএনএ গঠন সম্পর্কে লিখুন। অথবা আসতে পারে এটাই যে ডিএনএ এর দ্বিতন্ত্রী মডেল বা ডাবল হেলিক্স মডেল আলোচনা করুন। অথবা প্রশ্ন হতে পারে যে ওয়াটসন ও ক্রিক মডেল আলোচনা করুন। অথবা প্রশ্ন হতে পারে একটি পলিপেপটাইডের গঠন আলোচনা করুন। ঠিক আছে, এই প্রশ্নের যে কোনো একটা হতে পারে, একটু লিখে নাও। তাহলে আমরা বলেছি এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। একটু দেখে নাও। সেটা হচ্ছে ডিএনএ এর আণবিক গঠন, একটি আদর্শ ডিএনএ এর গঠন, ডিএনএ দ্বিতন্ত্রী মডেল বা ডাবল হেলিক্স মডেল, ওয়াটসন ক্রিক মডেল, অথবা একটি পলিপেপটাইডের গঠন। এর যে কোনো একটা পরীক্ষাতে আসতে পারে, যে কোনো একটা পরীক্ষাতে আসতে পারে। তাহলে একটু খেয়াল করে দেখতে হবে। আমরা আজকে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন শিখেছিলাম। সেটা হচ্ছে যে ডিএনএ দেখতে হচ্ছে একটি ঘোরানো সিঁড়ির মতো। তাহলে আমাকে একটা সিঁড়ি তৈরি করতে হবে। তা আমরা একটা চিন্তা করো তো, আমরা যদি পড়া বাদ দিয়ে একটি ঘোরানো সিঁড়ি তৈরি করতে চাই, তাহলে আমাদের কি কি উপাদান লাগবে? তাহলে তুমি যদি নর্মালি একটা সিঁড়ি বানাতে চাও, তাহলে তোমার ইট লাগবে, বালু সিমেন্ট লাগবে, রড লাগবে। এখন এইটা চিন্তা করে সায়েন্সের ভাষায় লেখা যাবে। ইট বলতে এখানে তোমার হচ্ছে নাইট্রোজেন বেস, এখানে বালু সিমেন্ট বলতে পেন্টোজ শর্করা, এবং রড বলতে অজৈব ফসফেটকে বোঝানো হয়েছে। সেখানে আমার কয়েকটি ঘটনাকে সুন্দর করে লিখলে তোমরা পেরে যাবে। দেখো কিভাবে। তাহলে আমরা যে কাজটা করব, প্রথমে যেটা লিখবা সেটা হচ্ছে এই বর্ণনাটা দিয়েছেন বিজ্ঞানী, এই বর্ণনাটা বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক 1953 সালে। তাহলে এই অনুসারে আমরা এখন লিখব। তাহলে ডিএনএ আণবিক বা দ্বিতন্ত্রী মডেলের গঠন উপাদান কয়টি? 3টি। যথা নাম্বার 1, মনে রাখার জন্য ইট লিখলাম, আসলে এটা হবে হচ্ছে নাইট্রোজেন বেস। 2 নম্বর লিখলাম বালু প্লাস সিমেন্ট। তুমি মনে রাখবা স্যার বালু সিমেন্টটা কি? এখানে হচ্ছে পেন্টোজ শর্করা। পেন্টোজ শর্করা মানে 5 কার্বন যুক্ত শর্করা। ঠিক আছে। আর 3 নাম্বার হচ্ছে রড। রড মানে হলো অজৈব ফসফেট। আমি যেভাবে বলেছি এভাবে মনে রাখলে সুবিধা হবে। এটা কিন্তু ফসফেট, অজৈব ফসফেট, অজৈব ফসফেট। তাহলে কিভাবে মনে রাখবা? আমরা একটা সিঁড়ি বানাইতে গেলে আমাদের ইট লাগবে, মানে নাইট্রোজেন বেস লাগবে, বালু সিমেন্ট লাগবে, মানে পেন্টোজ শর্করা 5 কার্বন বিশিষ্ট শর্করা লাগবে, রড লাগবে, রড মানে হচ্ছে অজৈব ফসফেট লাগবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে আমরা যদি এটা মনে রাখতে পারি, তাহলে এখন দেখো একটা একটা করে বর্ণনা দেওয়া হবে। দেখো
আমরা এটার বর্ণনা দেব। তাহলে বর্ণনার 1 নাম্বার, তাহলে আমরা কি বলেছিলাম? ইট বা কি বলেছি? নাইট্রোজেন বেস। কিন্তু এটা তো আর পরীক্ষাতে লেখা যাবে না, লিখতে হবে নাইট্রোজেন বেস, এইটুকু শুধু বোঝানোর জন্য লিখেছি ইট। তাহলে আমরা কিভাবে মনে রাখবো? একটি ডিএনএ এর কাঠামোতে 4 ধরনের নাইট্রোজেন বেস থাকে। তাহলে আমরা 4টা ইট আঁকবো, এইভাবে 4টা ইট এঁকে দাও, পেন্সিল দিয়ে আঁকবো। এগুলো পরীক্ষার খাতায় কিন্তু এগুলো আঁকতে হবে, যে চিত্রগুলো আমরা আঁকছি সেগুলো আঁকতে হবে। এবং এর মধ্যে থাকবে অ্যাডেনিন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন। তাহলে প্রথমে কি লিখবো? আমরা যদিও উত্তরটা পরে লিখে দেব যে একটি ডিএনএ কাঠামোতে 4 ধরনের নাইট্রোজেন বেস থাকে, অ্যাডেনিন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন। বা আমি, তুমি, গরু, ছাগল। একটু খেয়াল করে দেখো, এখানে মনে রাখার টেকনিক হচ্ছে আমি এবং এই গরু, এই গ্রুপটাকে মিলে, আবারও বলছি, এই গ্রুপটাকে মিলে এইটাকে বলা হয়, এবং এই গ্রুপটাকে মিলে কি বলা হয় এইটুকু তোমাকে জানতে হবে। এটা ধরো ডিভাইডেশন দিলাম, তাহলে এই দুইজনকে মিলে, এইটুকুকে মিলে নামকরণ করা হয়েছে, এই সেলের বাড়িটার নাম হলো পিউরিন। এই পিউরিন দেখতে কেমন দেখো? পিউরিন দেখতে মূলত এরকম চেহারা, এটাও পাশে এঁকে দিতে পারো। পিউরিনের চেহারা হলো এরকম। তাহলে এখানে দেখো কয়টা রিং? তাহলে আমরা এখানে লিখবো 2 রিং বিশিষ্ট। পিউরিন হচ্ছে কয় রিং বিশিষ্ট? 2 রিং বিশিষ্ট। এই মেয়ে অর্থাৎ তুমি এবং তোমার ছাগল অর্থাৎ থায়ামিন আর সাইটোসিন মিলে যেটা গঠিত হবে সেটা হচ্ছে পাইরিমিডিন। পাইরিমিডিন কিরকম দেখতে? পাইরিমিডিন দেখতে হলো এরকম, এরকম দেখো এখানে একটি। তাহলে মনে রাখার টেকনিক হচ্ছে এটি 1 রিং বিশিষ্ট। তাহলে পাইরিমিডিন কয় রিং বিশিষ্ট? 1 রিং বিশিষ্ট। তাহলে আমাদের যদি পরীক্ষাতে কখনো পার্থক্য বা সংজ্ঞা চায় পিউরিন এবং পাইরিমিডিন কি, তাহলে কি বলতে হবে? বলতে হবে অ্যাডেনিন এবং গুয়ানিন মিলে যে উপাদান তৈরি হয় বা গঠিত হয় তাকে বলা হয় পিউরিন। পিউরিন হচ্ছে 2 রিং বিশিষ্ট, সাথে চিত্র এঁকে দেবা। আর থায়ামিন আর সাইটোসিন মিলে গঠিত হয় পাইরিমিডিন, যেটা হচ্ছে 1 রিং বিশিষ্ট হবে সর্বদা, এবং এটা চিত্র পাশে এঁকে দেবা। আশা করি এটুকু ক্লিয়ার। হ্যাঁ, তাহলে আমরা এটার বর্ণনাটা একটু লিখে দিই। এতক্ষণ চিত্র আঁকলাম, এখন একটু বর্ণনাটা লিখছি। দেখো যে ডিএনএ এর কাঠামোতে 4 ধরনের নাইট্রোজেন বেস থাকে। নাইট্রোজেন বেস থাকে যথা ATGC। ঠিক আছে, এখানে চিত্র দিবা, যে চিত্রটা এঁকে দিয়েছি ইটের চিত্র। হ্যাঁ, এখানে এ এবং জি কে একত্রে কি বলে? পিউরিন বলে, যেটা আমরা মনে রেখেছিলাম আমি এবং আমার গুরু। পিউরিন বলে। এটি 2 রিং বিশিষ্ট। হ্যাঁ, 2 রিং বিশিষ্ট। এবং লিখছ, এবং টি এবং সি কে একত্রে পাইরিমিডিন বলে। পাইরিমিডিন বলে। এটি 1 রিং বিশিষ্ট হয়ে থাকে। এইটুকু লিখে দিলে হয়ে যাবে। আমরা আশা করি এটুকু লিখতে পেরেছি। দেখো ডিএনএ কাঠামোতে 4 ধরনের নাইট্রোজেন বেস থাকে, চিত্র এঁকে দিবা এখানে। এবং অ্যাডেনিন এবং গুয়ানিন অর্থাৎ আমি আর আমার গরুকে মিলে একত্রে পিউরিন বলে, 2 রিং বিশিষ্ট। তুমি তোমার ছাগলকে অর্থাৎ সাইটোসিন এবং থায়ামিনকে একত্রে বলা হয় পাইরিমিডিন, 1 রিং বিশিষ্ট, যেটা আগে চিত্রের মাধ্যমে বোঝানো হয়েছে। ক্লিয়ার? 2 নম্বরে চলে যাবা। একটু দেখো,
আগে 2 নম্বরটা বুঝে নাও। 2 রিং হচ্ছে পেন্টোজ শর্করা। পেন্টোজ শর্করাটা কি দেখে নাও। পেন্টোজ শর্করা হচ্ছে, ভালো করে দেখো, আমরা একটু আগে লিখেছি না যে ঘটনা, এখন মিলে যাবে। দেখো, পিউরিন থেকে অ্যাডেনিন, এবং পাইরিমিডিন থেকে থায়ামিন, মনে রাখবো আমি তুমি, থায়ামিনকে 2 বন্ধন দ্বারা যুক্ত করা হয়। যেমন এরকম করে আর কি। চিত্রটা হবে কিরকম, এরকম চিত্র এঁকে দিবা। অপরদিকে লিখে একটু খেয়াল করো, এটুকু লেখা শেষ করো। এখন এই জায়গা একটু লিখবা আবার পরে, যে অপরদিকে, আমি এই জায়গাতে একটু কারেকশন করে দিই। অপরদিকে পিউরিন থেকে গুয়ানিন, মানে আমরা মনে রাখবো গরু, এবং পাইরিমিডিন থেকে সাইটোসিন অর্থাৎ সি কে এখানে লিখবা 3 বন্ধন দ্বারা যুক্ত করা হয় লিখবা না, এখানে লিখবা যুক্ত করে নিউক্লিয় সাইট তৈরি করা হয়। নিউক্লিয় সাইট তাহলে কি বুঝে গেলে হচ্ছে তোমার নাইট্রোজেন বেস পিউরিন পাইরিমিডিন থেকে 2 বা 3 বন্ধন দ্বারা যুক্ত করলে তাদেরকে আমরা বলি নিউক্লিওসাইড। তার মানে এখানে আরেকটা চিত্র হবে এরকম, জি 3 বন্ধন, এখানে হলো সি। তাহলে নিউক্লিওসাইডের সংজ্ঞাটা কি? নিউক্লিওসাইডের সংজ্ঞাটা হচ্ছে পিউরিন থেকে আমাকে, পাইরিমিডিন থেকে তোমাকে এনে 2 বন্ধন দ্বারা যুক্ত করলে সেটাও এটা নিউক্লিওসাইড হবে। পাশাপাশি যদি গুয়ানিন এবং সাইটোসিনকে এনে 3 বন্ধন করে দেওয়া হয় সেটাও এক ধরনের নিউক্লিওসাইড হবে। তাহলে নিউক্লিওসাইড হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে 2 বন্ধন যুক্ত নিউক্লিওসাইড, একটা হচ্ছে 3 বন্ধন যুক্ত নিউক্লিওসাইড। ক্লিয়ার? তাহলে এখানে এটুকু শেষ। এরপরে আমরা কি দেব, মজা করে দেখো, খুব ভালো লাগবে। সেটা হচ্ছে 3 নাম্বার হলো অজৈব ফসফেট, যেটা রড বলেছিলাম। অজৈব ফসফেটটা কি, খুব ইম্পর্টেন্ট। দেখো, অজৈব ফসফেট হচ্ছে তোমার একটু আগে তৈরি করেছিলে কি, নিউক্লিওসাইড। হ্যাঁ, নিউক্লিওসাইডকে অজৈব ফসফেটের সাথে যুক্ত করে, অজৈব ফসফেটের সাথে যুক্ত করে নিউক্লিওটাইড তৈরি করা হয়। নিউক্লিওটাইডটা কি একটু দেখো, এরকম, এটা রড দিয়ে ওটার পেটের মধ্যে এটা এঁকে দিলেই হয়ে যাবে, জিন। এই হলো জিন, নিউক্লিওটাইড। তাহলে কি করেছি দেখো, তোমার এটি জিসি কে আমরা বলেছি হচ্ছে এটি একটি নিউক্লিওসাইড। এখন নিউক্লিওসাইডকে রড এনে টাইট দিয়ে দিলে হয়ে যাবে নিউক্লিওটাইড। মজার বিষয় শোনো, আবার বলছি, ইট গুলো এনে সাজাই দিলাম। ইট গুলো হচ্ছে নাইট্রোজেন বেস। এখন নাইট্রোজেন বেস থেকে আমাকে তোমাকে দিয়ে 2 বন্ধন দ্বারা সাইড করে ফেললাম, নিউক্লিওসাইড হয়ে গেলাম। গরুকে এনে ছাগলের সাথে 3 বন্ধন দিয়ে
সাইড করে ফেলানো হলো, সেটা আমরা নিউক্লিওসাইড হয়ে গেলাম। এখন তোমাকে আমাকে গরু আর ছাগলকে 4 জনকে এনে একটা রড দিয়ে জোরে দেওয়া হলো টাইট, হয়ে গেল নিউক্লিওটাইড। আশা করি এটা পারা যাবে। এখন কি লিখবো দেখো, নিউক্লিওটাইড তৈরি হওয়ার পরে আমরা কি লিখতে পারি দেখো। এর পরের যে অংশটা লিখবা যে অনেকগুলো, কি লিখবা দেখো, অনেকগুলো নিউক্লিওটাইড পরস্পর যুক্ত হয়ে পলিনিউক্লিওটাইড গঠিত হয়। একটি নির্দিষ্ট পলিনিউক্লিওটাইডকে ডিএনএ এর দ্বিতন্ত্রী মডেল বলে, দ্বিতন্ত্রী নকশা বলে। এটাই মূলত ডিএনএ দ্বিতন্ত্রী মডেল। তোমাদের ভালো লেগেছে কিনা একটু বলো বিষয়টা। আবারও বলেছি, ইট নিয়ে আসবা নাইট্রোজেন বেস, আর ইটের সাথে তুমি মশলা দিয়ে সাইড করে ফেললে নিউক্লিওসাইড, আর নিউক্লিওসাইডকে এনে রড দিয়ে টাইট দিলে নিউক্লিওটাইড। অনেকগুলো নিউক্লিওটাইড হচ্ছে পলিনিউক্লিওটাইড, আর একটি পলিনিউক্লিওটাইডকেই মূলত বলা হয় ডিএনএ দ্বিতন্ত্রী মডেল। ক্লিয়ার কিনা বলো, দ্রুত বলো, বিষয়টা সুন্দর মতো বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, এটা একটা কঠিন পড়া ছিল, আবারও বলছি, এটা এই পরীক্ষাতে এই প্রশ্নটা আসলে অনেকে হয়তো অ্যান্সার করবে না, কিন্তু তুমি খুশি খুশি অ্যান্সার করে দিতে পারবে। আমরা একটা চিত্র আঁকবো, একটু দেখো চিত্রটা কিভাবে আঁকতে হয়। চিত্রটা কত সহজে আঁকা যায় দেখো। আমরা ঠিক এরকম করে একটু ডট ডট দেব, তুমি এ পাশে আর একটু ডট ডট দিবা, ঠিক আছে? এটা মজার জিনিস শিখাই দিই। তখন তুমি কি করবা, এই জায়গা থেকে এই কর্নারে যাবা, এই কর্নারে যাবা, এখানে যাবা, এখানে আসবে, এরকম করে, ঠিক আছে? ঠিক তার বিপরীত দিক থেকে যাবা, এরকম আঁকবা, এরকম যাবা, এরকম যে এরকম দিবা, তাহলে মোটামুটি একটা সুন্দর একটা শেপ আসবে। এবং এটাকে তুমি 2 দাগ দিয়ে দিবা পরীক্ষার দিন, এবং এখনো 2 দাগ দিয়ে চিত্রটা এঁকে দিলে সুন্দর দেখা যাবে। ঠিক এ পাশ থেকেও তুমি এরকম করে রডের মতো করে এরকম করে দেওয়া। এখন তোমার আস্তে করে এই পাশে যদি সুযোগ থাকে একটু মুছে দিলে হয়ে গেল। এখানে হালকা যেহেতু ডট ডট দিয়ে এটা পেন্সিল দিয়ে হালকা টান দিলেই হয়ে যাবে। এই যে সুন্দর একটা চিত্র হয়ে গেল। এবং মজার বিষয় আগে দেখে নাও, যেটা লম্বা সুতা থাকবে তুলনামূলক সেটাকে দিবা 3 কার্বন, যেটা ছোট থাকবে এটাকে দিবা 5 কার্বন। এখন এই লম্বাটার নিচে দিবা হলো তুমি আবার হলো 5 কার্বন, আর এই 5-এর নিচে দিবা আবার 3 কার্বন। এটা হলো সূত্র। তাহলে একটা ডিএনএ এর সূত্র হচ্ছে, এটাকে আমরা বলছি কি বলতো, সূত্রক। এটাকে আমরা বলি হলো সূত্রক। সূত্রক হচ্ছে কি, অজৈব ফসফেট, অজৈব ফসফেট। আর এটা সবসময় কি কার্বন হবে, 3 থেকে 5 কার্বন হবে। তাহলে আমরা লেবেলিং এ কি লিখবো, সূত্রক অজৈব ফসফেট 3 থেকে 5 কার্বন। এবং পেটের মধ্যে মনে রাখার টেকনিক হলো, বুঝো আর না বুঝো, আমি তুমি গরু ছাগল, এটা খেয়াল রাখবো। উল্টাই দিলাম, ছাগল গরু দিলাম আর তুমি আমি দিলাম, এটা সহজ কথা, তুমি আমি দিলাম। এরপরে কি লিখবো, আমরা জাস্ট লিখলাম হলো যদি তুমি চাও, এখন একটু ঘুরাই লিখলাম তুমি আমি, তারপরে লিখলাম হলো গরু ছাগল। এটা কোনো মুখস্থ, জাস্ট খালি খেয়াল করবো যে স্যার আমি কি আপনার মতো করে লিখবো। অনেকে বলে যে স্যার আপনি যেভাবে লিখছেন সেভাবে লিখবো না, তুমি খালি খেয়াল রাখবা আমি তুমি গরু ছাগল ঠিক আছে কি না। তাহলে এই যে যে জিনিসগুলো, অক্ষরগুলো, যেটা অক্ষরগুলোকে আমরা বলি হলো নাইট্রোজেন বেস, আর এই বন্ধনটাকে বলি আমরা হলো পেন্টোজ শর্করা, পেন্টোজ শর্করা। আর টোটালটাকে মিলিয়ে আমরা যখন বলি তখন আমরা বলি নিউক্লিওসাইড, ঠিক আছে? চিত্রের নাম কি হবে, একটি ডিএনএ এর দ্বিতন্ত্রী মডেল, দ্বিতন্ত্রী মডেল। নিচে নামটা লিখবা হচ্ছে
নিচের চিত্রের নামটা লিখবা একটি ডিএনএ এর দ্বিতন্ত্রী মডেল। ক্লিয়ার? দেখো চিত্রটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, তাহলে তোমরা পরীক্ষার দিন চিত্র আঁকতে পারবা। তাহলে আমরা আশা করি শেষ। আজকে আমাদের, আবারও বলছি, আজকে এখানে আমাদের বায়োটেকনোলজি ক্লাস 1 শেষ। আমরা পরবর্তীতে ক্লাস 2 করব। তোমরা অতিরিক্ত একটুও পড়ার দরকার নেই, আমি যা যা পড়াই সেটা সাথে সাথে মুখস্থ করো। আমি ক্লাসের শেষে আবারও বলছি, তোমরা যারা নিয়মিত ক্লাস করছো এবং নিয়মিত রেসপন্স করছো, আমি তোমাদের কিন্তু কমেন্টগুলো সব দেখতে পাই। তা সেক্ষেত্রে তোমাদের প্রতি আবারও বলছি, তোমরা কিন্তু পরীক্ষাতে ভালো করবে। আর যারা কিন্তু ক্লাস পরে করবা, ভেঙে ভেঙে করবা, সময় কিন্তু বেশি নষ্ট হবে, কনসেন্ট্রেশন কম থাকবে। তোমরা খারাপ করলে সেটা দায়ভার কিন্তু আমার নয়। আবারও বললাম, সেটা দায়ভার আমার নয়। আরেকটা জিনিস মনে রাখো, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড নয় তারা প্রত্যেকটা ক্লাস 2 বার দেখবা এবং 1 বার খাতায় লিখবা। কয়বার করবা ক্লাসটা? 2 বার। এবং কয়বার খাতায় লিখবা? 1 বার। ইনশাল্লাহ ভালো করবা। ভালো থাকো, সুস্থ থাকো।